দেখছিলেন শিরোনাম। প্রবাসের সময়ের সঙ্গে আছি আইরিন আয়াত। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রুদ্ধশ্বাস ম্যাচ হারায় হতাশ সমর্থকরা। সাকিবের ব্যাটিং নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছেন দর্শকরা। চোখের সমস্যা নিয়ে ব্যাটিং করায় সাকিবকে নিয়ে নেতিবাচক সমালোচনা করেন তারা। এছাড়াও দলে টপ অর্ডারদের আরও দায়িত্বশীল হওয়ার তাগিদ দেন ভক্তরা। আমরা এভাবে ম্যাচটা হারলাম, আমরা কি শিখবো আমি জানি না। পাকিস্তান যেভাবে আসছে আমরা ঠিক সেভাবে হারলাম। এভাবে আর কত এখন হতাশা বেড়ে গেছে, মন ভেঙে গেছে, আমার হার্টবিট বেড়ে গেছে, আমি যে কোনো সময় অসুস্থ হয়ে যেতে পারি। সাকিবের কাছে আরো ভালো কিছু আশা করি। সাকিব ছাড়া মোটামুটি সবাই ভালো গেছে। আজকে আমার বার্থডে ছিল, আমি লস অ্যাঞ্জেলেস থেকে শুধু খেলা দেখার জন্য আসছি। আশা ছিল যে বার্থডেতে আমি একটা উইন পাবো, বাংলাদেশ টিমের পক্ষ থেকে এত দূর থেকে আসলাম, কিন্তু মনে খুব একটা ব্যথা পেলাম। আজকে মাঠ কিন্তু হৃদয়ে বাংলাদেশ ছিল, কিন্তু তারপরে আমাদের জন্য দুঃখজনক, দুর্ভাগ্যজনক। সাকিবের জন্য আমরা হারেছি, আমি মনে করি আজকে সাকিব মোদী সরকার গঠনের মধ্যে দিয়ে ঢাকা নয়াদিল্লির সম্পর্ক আগামীতে আরও গভীর হবে বলে আশাবাদ দুই দেশের তরফ থেকেই। নয়াদিল্লিতে রাজকীয় শপথ অনুষ্ঠানের পর একান্ত বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং শেখ হাসিনা। শীর্ষ নেতাদের এই সৌজন্য বৈঠকের পর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলেন, দুই দেশেই একই সরকারের ধারাবাহিকতা বজায় থাকায় সুফল মিলবে দ্বিপাক্ষিক সম্পর্কেও। রাজসিক আয়োজনে রোববার সন্ধ্যায় নয়াদিল্লির ঐতিহাসিক রাষ্ট্রপতি ভবনে টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন নরেন্দ্র মোদী। 5 বছর দেশ পরিচালনায় শপথ নিয়েছেন তার ক্যাবিনেট সদস্যরাও। বর্ণাঢ্য রাষ্ট্রাচারের শেষ পর্বে মঞ্চে ডেকে নেওয়া হয় আমন্ত্রিত 7 দেশের অতিথি সরকার ও রাষ্ট্রপ্রধানদের। এ সময় প্রতিবেশী বাংলাদেশকে প্রাধান্য দেয়া নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংক্ষিপ্ত কুশল বিনিময় করেন, খোঁজ নেন একে অপরের। এরপরই উৎসবমুখর রাইসিনা হিলের রাজকীয় বাংকোয়েট হলে রাষ্ট্রীয় ভোজসভায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আমন্ত্রিত অতিথিরা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং নতুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বাগত জানান সবাইকে। সবচেয়ে কাছের, সবচেয়ে বিশ্বস্ত প্রতিবেশী বন্ধুরাষ্ট্রের সরকার প্রধানকে আনুষ্ঠানিকতার ফাঁকে আলাদাভাবে গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সৌজন্য এই বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী কন্যা সাইমা ওয়াজেদও। দুই নেতাই নতুন করে ফিরে পেয়েছেন প্রধানমন্ত্রিত্ব, তাই আগামীর অগ্রযাত্রাও কিভাবে ত্বরান্বিত হবে সেসব নিয়েও হয় আশাপ্রদ আলোচনা। হাসিনা মোদী শীর্ষ বৈঠকের পর নয়াদিল্লিতে ব্রিফ করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি জানান, একই সরকারের ধারাবাহিকতা দুই দেশেই, ফলে আগামী শুধুই সম্ভাবনার। তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানান। বাংলাদেশে যাওয়ারও আমন্ত্রণ জানিয়েছেন। বাংলাদেশেও একই সরকার, ভারতও একই সরকার, সুতরাং কাজের ধারাবাহিকতার ক্ষেত্রে কিছু সুবিধা রয়েছে। বাংলাদেশ ভারত বিদ্যমান সম্পর্ক আগামীতে আরও দৃঢ় হবে, আপাতত সেই বার্তাই দিচ্ছেন পররাষ্ট্র সংশ্লিষ্ট নীতি নির্ধারকরা। দেবাশিস রায়, সময় সংবাদ। বাংলাদেশ ভারত বাণিজ্যিক সম্পর্কের ভারসাম্য আনতে কাজ করছে দুই দেশ। নয়াদিল্লিতে সময় সংবাদকে এই কথা বলেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। এছাড়া সীমান্তে অবকাঠামো উন্নয়নে ভারতের সহায়তা চাওয়া হয়েছে বলেও জানান তিনি। আমাদের যে দুই দেশের মধ্যে বাণিজ্য, শুধু বাণিজ্য না, বিনিয়োগ, তারপর আরো অনেক রকমের দুই বেসরকারি খাতের মধ্যেও যে আমাদের সাথে যে কোঅপারেশন গুলি আছে সেটা আরো বাড়বে। দুই দেশের যে বাণিজ্য হচ্ছে সেটা কিন্তু আমরা চাচ্ছি যে আমরা এটা টাকা রুপিতেই যেন করা হয়। ভারত থেকে আমরা রুপিতে লাইন অফ ক্রেডিট গুলি পাচ্ছি, সেটা এখন নেগোসিয়েশন হচ্ছে। এটা শেষ হয়ে গেলেই আমি কিন্তু মনে করি আমাদের দু দেশে যে বাণিজ্য হবে এটা টাকা রুপিতে আর টাকায় যদি হয় তাহলে দু দেশের জন্য এটা ভালো। ভারত সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সন্ধ্যা 7:15 ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীরা। বিমানবন্দরে তাকে স্বাগত জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও বিমান ও পর্যটন মন্ত্রী ফারুক খান সহ
উচ্চপদস্থ কর্মকর্তারা। এর আগে শনিবার নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দেন শেখ হাসিনা। পরে রাষ্ট্রপতি ভবনে শেখ হাসিনা ও নরেন্দ্র মোদী একান্ত বৈঠক করেন। দ্বিপাক্ষিক সম্পর্ক আগামী দিনে আরও দৃঢ় করার আশা জানান দুই প্রধানমন্ত্রী। ভারতের নতুন সরকারকে বাংলাদেশের জনগণের প্রত্যাশা অনুযায়ী ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভায় তিনি অভিযোগ করেন আওয়ামী লীগ দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে নতজানু হয়েছে। এদিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানিয়েছেন ভারতের নতুন সরকারের সঙ্গে আলাপ আলোচনার পর প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন। ভারতের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিতে দিল্লিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে দুই দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের বৈঠক অনুষ্ঠিত হয়। সোমবার জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম অভিযোগ করেন ক্ষমতাসীনদের দুর্বলতার কারণেই তিস্তার ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত হচ্ছে বাংলাদেশ। বিএসএফ সীমান্ত এলাকায় ঢুকে বাংলাদেশিদের গুলি করছে। এই সরকার নতজানু সরকার, যে কারণে তারা কোনো মতেই ভারতের বিরুদ্ধে কথা বলতে চায় না। ভারতের বিরুদ্ধে তো বলতে চাই না আমরা, যে বিষয়গুলো আমার ব্যক্তিগত ইন্টারেস্ট, আমার রাষ্ট্রের ইন্টারেস্ট, জনগণের ইন্টারেস্ট আছে, স্বার্থ আছে, সেগুলো যদি আমি কথা বলতেই হবে আমাকে, এবং সেটা সরকারকে বলতে হবে। ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে কর্মসূচির বাস্তবায়নের জন্য ধানমন্ডিতে সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ঢাকা জেলার সংসদ সদস্য ও সিটি মেয়রদের সঙ্গে বৈঠকে বসেন দলের সাধারণ সম্পাদক। জানান উৎসব মুখরভাবে ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করবে দলটি। আমন্ত্রণ জানানো হবে বিভিন্ন রাজনৈতিক দলকে। ভারত সরকারের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বিষয়ে প্রশ্নের উত্তরে তিনি বলেন, নতুন সরকারের সঙ্গে আলোচনার পর প্রধানমন্ত্রী দেশে ফিরে বিস্তারিত জানাবেন। ভারতের প্রধানমন্ত্রী গতকাল রাতে তিনি শপথ গ্রহণ করেছেন। এত কম সময়ের মধ্যে বড় কিছু আশা করার একটু সময় তো লাগে, কথাবার্তা বলতে হয়। তারপরেও তাদের বৈঠক আছে, সে বৈঠক থেকে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এলে আপনারা জানতে পারেন। ২৩ জুন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে দিনটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে হবে আলোচনা সভা। এর আগে ২১ জুন র্যালি করবে দলটি। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। এদিকে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের দুই ভাইয়ের পাসপোর্ট ও ভোটার আইডি কার্ড জালিয়াতির বিষয়ে তথ্য নিশ্চিত হতে সংশ্লিষ্ট দপ্তরকে চিঠি দিয়েছে দুদক। সোমবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে দুদক কার্যালয়ে এক মতবিনিময় সভায় কথা জানান দুদক চেয়ারম্যান। এ সময় তিনি দুর্নীতি দমনে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করেন এবং সহযোগিতাও চান। সাংবাদিকদের প্রশংসা করলেও মতবিনিময়ের শুরুটা ঠিক এমন ছিল না। আপনাদের সাথে এরপরে কথা আগাইতে আর ইচ্ছা করে। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের বিষয়ে দুদক কি ব্যবস্থা নিচ্ছে জানতে চাইলে এমন পরিস্থিতির সৃষ্টি হয়। আজিজের মামলা কি? এটা আজিজের কি সমস্যা? কি আজিজের সমস্যাটা কি সমস্যা? এর কিছু সময় পরই তিনি জানান সাবেক সেনাপ্রধান আজিজের বিষয়ে এক আইনজীবীর দেয়া চিঠির প্রেক্ষিতে কিছু ব্যবস্থা গ্রহণ করেছে দুদক। এ সময় তার দুই ভাইয়ের পাসপোর্ট ও ভোটার আইডি কার্ড জালিয়াতির বিষয়েও কথা বলেন দুদক চেয়ারম্যান। আমেরিকা যে স্যাংশন দিছে ওইটার ভিত্তিতে তার ব্যবস্থা নেওয়ার যে অ্যাডভোকেট দিয়ে গেছে, ওখানে অভিযোগ হলো তার দুই ভাই মিথ্যা তথ্য দিয়ে পাসপোর্ট নিছে। এটা আজিজের দোষ তো না, এটা তার ভাই এবং পাসপোর্ট ডিপার্টমেন্টের লোক। আর দুই হলো ন্যাশনাল আইডি কার্ড নিছে, সেটা আমরা সত্যতা যাচাইয়ের জন্য দুই সংস্থাকে লিখে পাঠাই দিছি। এর আগে বেনজির ও তার পরিবার কোথায় আছে, কোথা থেকে চিঠি পাঠিয়েছে তা জানতে চাইলে দুদক চেয়ারম্যান জানান তার এক প্রতিনিধি দুদকে এসে চিঠি দিয়ে গেছে। গেটে দিয়ে গেছে জনৈক ব্যক্তি, তার নাম পড়েছে আমরা জানি না। আবেদনটা গ্রহণ হবে কি হবে না ওইটা বিবেচ্যের বিষয় না। আমাদের বিষয় হলো যে প্রথম তারিখে না আসলে তাকে আরেকটা সুযোগ দেওয়া যায়, শতকরা ১০০ জনকে সে ওই বিবেচনায় তাকে দেওয়া হয়েছে সময়। এই জিনিসটা নিয়ে আপনারা কয়দিন যাবত যে পেঁচাইতেছেন আপনারা, হ্যাঁ, এটা তার তো আবেদনও লাগে না। এ সময় দুদক থেকে তথ্য না পাওয়ার বিষয়ে সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান সাংবাদিকরা।
এর আগে 2020-21 সালে দুর্নীতি বিরোধী প্রতিবেদন প্রকাশে দুদক মিডিয়া অ্যাওয়ার্ড প্রদান করা হয়। প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়া ক্যাটাগরিতে মোট 12 জন সাংবাদিক পুরস্কার পান। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। দেশের বিচার বিভাগের ইতিহাসে প্রথম গণমাধ্যমের সামনে আপিল বিভাগের এজলাস কক্ষে বসে বিশেষ অধিবেশন। এতে অংশ নেন সর্বোচ্চ আদালতের উভয় বিভাগের বিচারপতি, সাবেক প্রধান বিচারপতি সহ অবসরপ্রাপ্ত বিচারপতিরা। অধিবেশন পরিণত হয় মিলনমেলায়। দেশের বিচার বিভাগের ইতিহাসে আজকে একটি নজিরবিহীন ঘটনা। দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের এজলাসে ঢুকলো গণমাধ্যমের ক্যামেরা। এটি কোনো মামলার বিচার কাজের দৃশ্য নয়, তাহলে কেন এত আয়োজন? সংস্কার শেষে নতুন আঙ্গিকে সাজানো হয়েছে সর্বোচ্চ আদালতের 1 নম্বর এজলাস। সোমবার বিকেলে যার দুয়ার খোলেন প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের বিচারপতিরা। এরপর শুরু হয় বিশেষ অধিবেশন। এতে আপিল বিভাগ, হাইকোর্ট বিভাগ, সাবেক প্রধান বিচারপতি সহ অবসরপ্রাপ্ত বিচারপতিরাও অংশ নেন। ছিলেন আইনজীবীরাও। আদালত কক্ষে গণমাধ্যমের ক্যামেরার সামনে এমন অধিবেশন দেশের ইতিহাসে এটিই প্রথম। অধিবেশনের শুরুতেই কথা বলেন অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি। বিচার বিভাগকে দুর্নীতির ছায়া থেকে মুক্ত রাখার আহ্বান জানান তারা। দুর্নীতি আমাদের বিচার বিভাগে ছায়া ফেলার চেষ্টা করছে। কার্যকর মনিটরিং, আধুনিকায়ন ও দৃঢ় টলারেন্স নীতি গ্রহণ করে দুর্নীতির এই ছায়া থেকে আমাদের বিচার বিভাগকে রক্ষা করতে হবে। সমাপনী বক্তব্যে অধস্তন আদালতের নানা সীমাবদ্ধতার কথাও তুলে ধরেন প্রধান বিচারপতি। হস্তক্ষেপ চান প্রধানমন্ত্রীর। বেশিরভাগ আদালতে বিচার প্রক্রিয়া পরিচালনায় বিচারক, আইনজীবী, আদালতের কর্মকর্তা কর্মচারী ও বিচার প্রার্থীরা অস্বস্তিতে ভুগছেন। সোমবারের পর আদালত কক্ষের ভেতরের এই দৃশ্য দেখানো যাবে না টেলিভিশনে, এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভিডিও আপলোড বা ছবি পোস্ট করাও যাবে না বলেও মনে করিয়ে দেন প্রধান বিচারপতি। তবে ব্যক্তি উদ্যোগে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ইন্টারনেটে এগুলো উপস্থাপন বা শেয়ার করা যাবে না। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সাবেক আইজিপি বেনজিরের ব্যাংক অ্যাকাউন্ট হঠাৎ খালি হলো কিভাবে তা জানতে ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে জিজ্ঞাসাবাদ করার কথা বললেন বিশিষ্ট অর্থনীতিবিদ ওয়াহিদ উদ্দিন মাহমুদ। আর সংসদ সদস্য AK আজাদ বলেন, বাংলাদেশ ব্যাংক শক্তিশালী না হওয়ায় বন্ধ হচ্ছে না অর্থ পাচার। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গত 23 মে বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামে থাকা প্রায় 345 বিঘা জমি এবং 33টি ব্যাংক হিসাব জব্দের আদেশ দেন আদালত। তবে তার আগে ফ্ল্যাট বাড়ি বেচে ব্যাংক অ্যাকাউন্ট খালি করে বিদেশে পাড়ি জমান পুলিশের সাবেক এই প্রধান। সোমবার রাজধানীর একটি হোটেলে সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াব আয়োজিত বাজেট বিষয়ক আলোচনায় উঠে এলো বেনজির ইস্যু। অর্থনীতিবিদ ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, 10 লাখ টাকার উপরে লেনদেন হলে তার তথ্য থাকে ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের কাছে। অথচ বেনজিরের ক্ষেত্রে তার ব্যতিক্রম হলো কিভাবে তা নিয়ে বিস্ময় প্রকাশ করেন প্রবীণ এই অর্থনীতিবিদ। প্রাক্তন আইজিপি সাহেবের হাজার হাজার কোটি, শত শত কোটি টাকা ব্যাংকে জমা হচ্ছে, আবার রাতারাতি ব্যাংক থেকে উধার হয়ে যাচ্ছে। ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের কথা বললেন, সেটা তো 10 লক্ষ টাকার উপরে হলেই সেটা সেখানে ধরা পড়ে। তাহলে এই টাকাগুলোর পদচিহ্ন কোথায় গেল? সেগুলোর দিকে আমরা তাকাচ্ছি না কেন বা তাকানো যাচ্ছে না কেন? কাঁটাছেঁড়া চলে 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের। 15% কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ দুর্নীতিবাজদের জন্য প্রণোদনা হিসেবে মন্তব্য করেন বক্তারা। সরকারের এই সিদ্ধান্ত নিয়ে সংসদে প্রকাশ্যে প্রতিবাদ জানানোর ঘোষণা দেন সংসদ সদস্য AK আজাদ। বাড়ি করেছেন কানাডাতে, মালয়েশিয়াতে, এবং তিনি যদি টাকাটা ফেরত নিয়ে আসেন তাহলে তার জন্য 15%। জনগণ তো আমার এই ম্যান্ডেট দেয় নাই যে এইরকম একটা তুগলুকি কাণ্ডের উপরে আমি সমর্থন জানাই। এ সময় মোটরসাইকেল ও সংসদ সদস্যদের গাড়িতে শুল্ক আরোপের প্রস্তাব করা হলেও আমলারা কেন বাইরে থাকবে তা নিয়ে প্রশ্ন তোলেন অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমান। মূলত শুভ খান, সময় সংবাদ, ঢাকা। এবারে দেশের বাইরের খবর। ভারতের নতুন মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দফতর বন্টন করা হয়েছে। অর্থ, স্বরাষ্ট্র, পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয় নিজেদের হাতে রেখেছে বিজেপি। স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে এবারও থাকছেন অমিত শাহ। প্রতিরক্ষার দায়িত্ব রাজনাথ সিংহের হাতে। আর পররাষ্ট্রমন্ত্রী হিসেবে S জয়শঙ্করের ওপরই আবারও আস্থা রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে NDA-র শরিক দলগুলো পেয়েছে 11টি মন্ত্রণালয়।
রোববার টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন নরেন্দ্র মোদী। নতুন মন্ত্রিসভায় কারা থাকছেন কয়েকদিন ধরে চলা সেই গুঞ্জনও পরিষ্কার হয়ে যায় এদিন। শপথ নেন ৭২ মন্ত্রী, যাদের মধ্যে ৩০ জন পূর্ণমন্ত্রী, প্রতিমন্ত্রী ৩৬ জন আর দফতরবিহীন প্রতিমন্ত্রী আছেন ৫ জন। এবার জানা গেল কে সামলাবেন কোন মন্ত্রণালয়। ৪ গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের একটিও শরিকদের ছাড়েনি বিজেপি। অর্থ, স্বরাষ্ট্র, পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয় নিজেদের হাতে রেখেছে নরেন্দ্র মোদীর দল। স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব সামলাবেন অমিত শাহ। প্রতিরক্ষা মন্ত্রণালয় এবারও থাকছে রাজনাথ সিং এর হাতে। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে এস জয়শঙ্করের ওপরই আবারও আস্থা রেখেছেন মোদী। গুরুত্বপূর্ণ এই ৩ মন্ত্রণালয়ের মতো দেশটির অর্থমন্ত্রীর পদেও আসেনি পরিবর্তন। নতুন সরকারেও অর্থ মন্ত্রণালয় সামলাবেন নির্মলা সীতারমণ। এছাড়া বিজেপি সভাপতি জেপি নাড্ডা স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী হয়েছেন। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের শরিক দল টিডিপি, জেডিইউ, এলজেপি, শিবসেনা সহ অন্য দলগুলো পেয়েছে ১১ মন্ত্রণালয়। এর মধ্যে চন্দ্রবাবু নাইডুর দল কে রামমোহন নাইডু বিমান পরিবহন ও চন্দ্রশেখর পেম্মাসানি পেয়েছেন গ্রাম উন্নয়ন মন্ত্রণালয়ের দায়িত্ব। অন্যদিকে নীতিশ কুমারের জনতা দলের নেতা রামনাথ ঠাকুর পেয়েছেন কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রণালয় এবং রাজীব রঞ্জন পঞ্চায়েতি রাজ মন্ত্রণালয় সামলানোর দায়িত্ব। ১.৫ মাসের বেশি সময় ধরে ৭ দফায় ভোট গ্রহণের পর গত ৪ জুন ভারতের লোকসভা নির্বাচনের ফল ঘোষণা করা হয়। নির্বাচনে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় শরিকদের হাত ধরে এবার জোট সরকার গঠন করতে হচ্ছে মোদীকে। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। উত্তর কোরিয়ার পরমাণু হুমকি মোকাবেলায় যৌথ পদক্ষেপ নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া। পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি হিসেবে পারমাণবিক অস্ত্র দিয়ে জবাব দেওয়ার পরিকল্পনা করছে দুই দেশ। এ বিষয়ে যৌথ গাইডলাইন ঠিক করতে বৈঠক করেছেন ওয়াশিংটন সিউলের জ্যেষ্ঠ প্রতিরক্ষা কর্মকর্তারা। সোমবার এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স। এদিকে দক্ষিণ কোরিয়ার সঙ্গে উত্তেজনার মধ্যেই উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কোরীয় উপদ্বীপে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে বরাবরই আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনামে থাকে উত্তর কোরিয়া। সম্প্রতি ক্ষেপণাস্ত্রের পরীক্ষাও বাড়িয়েছেন কিম জং উন। অন্যদিকে পিয়ংইয়ংয়ের সম্ভাব্য হুমকি মোকাবেলায় যুক্তরাষ্ট্রকে সঙ্গে নিয়ে যৌথ সামরিক মহড়া বাড়িয়েছে প্রতিবেশী দক্ষিণ কোরিয়াও। দুপক্ষের পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপে বেড়ে চলেছে উত্তেজনার পারদ। এবার উত্তর কোরিয়ার পরমাণু হুমকি মোকাবেলায় যৌথ পদক্ষেপ নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, সোমবার দক্ষিণ কোরিয়ার রাজধানীতে বৈঠক করেছেন ওয়াশিংটন সিউলের জ্যেষ্ঠ প্রতিরক্ষা কর্মকর্তারা। সেখানে উত্তর কোরিয়ার পরমাণু হামলা মোকাবিলা ও পাল্টা পদক্ষেপ ইস্যুতে যৌথ গাইডলাইনের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি সংক্রান্ত তথ্য আদান প্রদানের বিষয়েও কথা হয়। এদিকে কোরীয় উপদ্বীপে চলমান উত্তেজনার মধ্যেই উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সব ঠিক থাকলে আগামী সপ্তাহে হতে পারে তার এই সফর। পুতিনকে স্বাগত জানাতে এরই মধ্যে জোর প্রস্তুতি শুরু করেছে পিয়ংইয়ং। উত্তর কোরিয়ায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূতের বরাত দিয়ে গণমাধ্যম জানিয়েছে, সফরে প্রথমে উত্তর কোরিয়া যাবেন পুতিন, এরপর সেখান থেকে যাবেন ভিয়েতনাম। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। নিজ দেশে ইউরোপীয় পার্লামেন্টে নির্বাচনে ডানপন্থীদের কাছে ধরাশায়ী হয়ে এবার হঠাৎ আগাম জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট। ম্যাক্রোর দল বিশাল ব্যবধানে হারার পরই এমন সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে পার্লামেন্ট বিলুপ্ত ঘোষণা করেছেন ফরাসি প্রেসিডেন্ট। প্যারিস থেকে বিস্তারিত জানাচ্ছেন লুৎফর রহমান বাবু। ইউরোপীয় পার্লামেন্টের ১০ম নির্বাচনে রোববারও ফ্রান্স, জার্মানি, বেলজিয়াম সহ বেশ কয়েকটি সদস্য দেশে ভোটাভুটি হয়। ফলাফল আসতে শুরু করলে দেখা যায় নির্বাচনে ইউরোপের প্রায় সবগুলো দেশেই এগিয়ে রয়েছে ডানপন্থী দলগুলো। যদিও মধ্যপন্থী, উদার ও গ্রিন পার্টিগুলো সবাই মিলে ৭২০ আসনের এই পার্লামেন্টে ভারসাম্যপূর্ণ ফলাফল পেতে যাচ্ছে। কিন্তু ফ্রান্সে বড় পরাজয়ের সম্মুখীন হলো ম্যাক্রোর দল। ৮১ জন ফরাসি আইন প্রণেতা ইউরোপীয় পার্লামেন্টে নির্বাচিত হবেন। আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, এ নির্বাচনে ফ্রান্সের ডানপন্থী মেরিন লোপেন প্রতিষ্ঠিত ন্যাশনাল র্যালি পেয়েছে ৩২% ভোট। বর্তমানে দলটির নেতৃত্বে আছেন ২৮ বছর বয়সী জর্দান বারদেলা, আর ম্যাক্রো রেনেসা পার্টি পেয়েছে ১৫% ভোট। এমন পরিস্থিতিতে হঠাৎ ফ্রান্সে আগাম নির্বাচনের ঘোষণা দিলেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। নিজ দেশে ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনে ডানপন্থীদের কাছে ধরাশয়ী হয়ে তড়িগড়ি করে এ ঘোষণা দিয়েছেন তিনি। ঘোষণা অনুযায়ী ৩০ জুন পার্লামেন্টের নিম্নকক্ষের ভোট গ্রহণ হবে, আর দ্বিতীয় ধাপের ভোট হবে ৭ জুলাই। আগাম নির্বাচন উপলক্ষে দেয়া ভাষণে ফরাসি প্রেসিডেন্ট বলেন,
শান্তি ও সম্প্রীতির সঙ্গে কাজ করতে দেশটিতে তার সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন। এদিকে এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিরোধীরা। ফ্রান্স ছাড়াও জার্মানিতে ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনে দেশটির রক্ষণশীল ও উগ্র ডানপন্থীদের চেয়ে খারাপ ফলাফল করেছে চ্যান্সেলর ওলাফ শলৎসের সোশ্যাল ডেমোক্রেটসও। শুধু তাই নয়, ইউরোপের বেশিরভাগ দেশেই রক্ষণশীল কট্টর ডানপন্থী রাজনৈতিক দলগুলোর উত্থান নিরাপত্তা, জলবায়ু ও অভিবাসনের মতো নীতিগত বিষয়গুলোতে সিদ্ধান্ত গ্রহণে প্রভাব ফেলবে বলে ধারণা করছেন অনেকে। মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ, প্যারিস। ইউরোপ জুড়ে হয়ে গেল ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্ট নির্বাচন। 720টির বেশিরভাগ আসনে ইউরোপের প্রায় সবগুলো দেশেই রক্ষণশীল রাজনৈতিক দলগুলোর প্রার্থীরা জয়ী হওয়ার বদলে বদলে যেতে পারে গোটা ইউরোপের ভৌগোলিক রাজনীতি। জার্মানি থেকে বিস্তারিত জানাচ্ছেন বিটু বড়ুয়া। 6 থেকে 9 জুন পর্যন্ত ফিনল্যান্ড, ক্রোয়েশিয়া, বেলজিয়াম, জার্মানি, ইতালি, সুইডেন, ফ্রান্স, হাঙ্গেরি ও ডেনমার্ক সহ ইউরোপের 27 দেশে হয়ে গেল 10ম ইইউ পার্লামেন্ট নির্বাচন। এবারও বেশ চমক দেখিয়েছে ইউরোপীয় ইউনিয়নের নানা কর্মকাণ্ডের সমালোচনায় মুখর থাকা ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস সহ বিভিন্ন দেশের কট্টর ডানপন্থী রাজনৈতিক দলের প্রার্থীরা। তবে আশানুরূপ ফলাফল পায়নি ইউরোপের সোশ্যাল ধর্মভিত্তিক ক্রিশ্চিয়ান দল, গ্রিন পার্টি কিংবা বাম দলগুলো। এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলে 720 আসনের পার্লামেন্ট নির্বাচনে ইউরোপের বিভিন্ন দেশের ক্ষমতাসীন দলগুলোর মধ্যে ইপিপি 186 আসন, সোশ্যাল পার্টি এসএনডি 133 ও বাম দল 36 আসন, রিনিউ ইউরোপ 82, গ্রিন পার্টি 53 আসনের বিপরীতে ইইউ ইউনিয়নের সমালোচক দলগুলোর মোট আসন সংখ্যা 230। এবারের নির্বাচনে ইতালিতে ক্ষমতাসীন প্রধানমন্ত্রী জর্জিও মেলোনির ফ্রাটেলি ডে ইটালিয়া দলের ফলাফল ছিল বেশ সন্তোষজনক। দেশটি থেকে 76 জন প্রতিনিধি ইইউ পার্লামেন্টের প্রতিনিধিত্ব করবেন। বাকি সদস্যরা ইউরোপের অন্য 27 দেশকে প্রতিনিধিত্ব করবেন। অন্যদিকে ইইউ পার্লামেন্টের নির্বাচনের ফলাফল নিয়ে হতাশ চ্যান্সেলর ওলাফ শলৎসের নেতৃত্বে জার্মানির জোট সরকার। দেশটির বিরোধী দল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক পার্টি সিডিইউ ও সিএসইউ 30% ভোট পেলেও শলৎসের সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি এসপিডি পেয়েছে মাত্র 14%। অন্যদিকে বরাবরের মতোই চমক দেখিয়েছে বাইডেলের কট্টর ডানপন্থী দল অল্টারনেটিভ ফর ডয়েচল্যান্ড। নির্বাচনে তাদের ঝুলিতে পড়েছে 16% ভোট। সব মিলিয়ে জার্মানি থেকে ইইউ পার্লামেন্টের প্রতিনিধি সংখ্যা হবে 96 জন। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর মধ্যে অস্ট্রিয়া, বেলজিয়াম, মাল্টা ও জার্মানিতে 16 বছর ও গ্রিসে 17 বছরের যে কোনো নাগরিক এবারের ইইউ পার্লামেন্টের নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পায়। এবারের ইইউ পার্লামেন্টের নির্বাচন ছিল অন্যান্য বারের চাইতে সবচেয়ে বেশি তাৎপর্যপূর্ণ। কারণ একটাই, গোটা ইউরোপ জুড়েই রক্ষণশীল কট্টর ডানপন্থী রাজনৈতিক দলগুলোর ভালো ফলাফল। রাজনীতি বিশ্লেষকরা বলছেন এর ফলে গোটা ইউরোপ জুড়েই অভিবাসন, শরণার্থী, রাশিয়া ইউক্রেন যুদ্ধ সহ ইসলাম বিরোধিতার মতো বিষয়গুলো গোটা ইউরোপ জুড়েই চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। জার্মানির বার্লিন থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। ইটালি সহ উন্নত বিশ্বে বৃদ্ধি পাচ্ছে বৈষম্য। পরিবার, লিঙ্গ ও বর্ণের পাশাপাশি ইটালিতে অর্থনৈতিক বৈষম্য বৃদ্ধি পেয়েছে 40%। এতে হয়রানির শিকার হচ্ছেন প্রবাসী বাংলাদেশিরাও। ইটালি থেকে মাকসুদ রহমানের তথ্যচিত্র রিপোর্ট। মানবতা ও প্রাচীন ঐতিহ্যের ঐতিহাসিক দেশ ইটালি। কর্মসংস্থান, শিক্ষা ও পারিবারিক কারণে প্রায় 2.5 লাখ প্রবাসী বাংলাদেশি বসবাস করছেন দেশটিতে। বিভিন্নভাবে বৃদ্ধি পাচ্ছে বর্ণ, লিঙ্গ, দেশ, অঞ্চল ও অর্থনৈতিক বৈষম্য। এসব ক্ষেত্রে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশটিতে বসবাসরত বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে আসা প্রায় 50 লাখেরও বেশি প্রবাসী। হতাশ ইতালি প্রবাসী বাংলাদেশিরাও। এখানে আমরা যারা প্রবাসী রয়েছি, বিশেষ করে প্রবাসী এবং ইতালিয়ানরা এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে যারা রয়েছে, বিভিন্নভাবে আমরা একটা বৈষম্যের শিকার হচ্ছি। 40% অর্থনৈতিক সমস্যা দেখা দিয়েছে বৈষম্যতার কারণে। এই বৈষম্যতা আমরা কমিয়ে আনতে চাই। ইতালির বিখ্যাত বারি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয় বৈষম্য রোধে আন্তর্জাতিক সেমিনার। গত 7 জুন প্রকাশিত গবেষণায় উঠে এসেছে উন্নত বিশ্বের বিভিন্ন অঞ্চলে ক্রমশই বৃদ্ধি পাচ্ছে বৈষম্য, বিদ্বেষ ও ঘৃণা। সেমিনারে অংশগ্রহণ করেন বিশ্বের বিভিন্ন অঞ্চলের 100টিরও বেশি গবেষণা প্রতিষ্ঠান ও ব্যক্তি।
গবেষণায় ইতালির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি নিউ ইয়র্ক, শিকাগো, তেল আবিব, বার্সেলোনা, প্যারিস, হামবুর্গ, মিউনিক এবং স্টকহোম বিশ্ববিদ্যালয়ে অংশগ্রহণ করেন। এছাড়াও বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠান ছিল এই কর্মশালায়। এতে গুরুত্বপূর্ণ অংশীদার ছিল বিশ্ব ব্যাংক ও মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক। চলতি মাসের 13 থেকে 15 জুন ইতালিতে G7-এর যে বৈঠক অনুষ্ঠিত হবে, সেখানে বিশ্বের বৈষম্য নিয়ে রিপোর্ট তুলে ধরা হবে বলে জানান আয়োজকরা। গবেষণায় দেখা যায় মার্কিন যুক্তরাষ্ট্রে 1980 সাল থেকে 2022 সাল পর্যন্ত সর্বোচ্চ বৈষম্যের শিকার হয়ে অনেক মানুষের মৃত্যু হয়েছে। ইউরোপের জার্মানি, ফ্রান্স ও ডেনমার্কে সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হচ্ছে মানুষ। ইতালিতে কিছু কিছু ক্ষেত্রে ভালো অবস্থান থাকলেও সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হচ্ছেন অর্থনৈতিক ক্ষেত্রে, যার রেকর্ড 40% পৌঁছেছে। সময় সংবাদ, ইতালি। এ ছিল প্রবাসের সময়। সঙ্গে থাকুন সময়ের।